করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আশায় আছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মূল আলাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তির যুদ্ধ নিয়ে। এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা 13,65,789, যেখানে গড়ে প্রতি বছর পাশ করেন 9 লাখের মতো শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য একসাথে করলে এই মুহূর্তে উচ্চশিক্ষার জন্য দেশে মোট আসনের সংখ্যা 12 লাখের কাছাকাছি। এরই মাঝে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য বলেছেন, করোনা নিয়ন্ত্রণের আগে পরীক্ষা নয়। দেশের 20টি সাধারণ আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। বৈঠক করেছেন ওই 20 প্রতিষ্ঠানের সম্মানিত উপাচার্যরা। এই 20টি বিশ্ববিদ্যালয়ে 23,104 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে বাছাই করা কিভাবে হবে তা নিয়ে এসেছে বড় 3টি সিদ্ধান্ত। এ নিয়েই সংবাদের বিশ্লেষণে আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে কথা হবে। আমি সাবিবি আছি আপনাদের সাথে। আমাদের প্রশ্নগুলো আমরা উত্তর জেনে নিব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর মিজানুর রহমান। অধ্যাপক মিজানুর রহমান গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ স্যার। শুরুতেই প্রশ্নটি আসলে জানতে চাই, যারা ভর্তি ইচ্ছুক অপেক্ষা করছেন, এই 13 লাখের পরিবারও আসলে উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থীদের। কি আসলে আপনাদের যে 20টি বিশ্ববিদ্যালয়ের যে 3টি সিদ্ধান্তের কথা এসেছে, এই 3টি সিদ্ধান্ত যদি আগে একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতেন। ধন্যবাদ। আজকে আমাদের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে যে গুচ্ছটি জিএসটি গুচ্ছ আমরা নাম দিয়েছি, সেটার কোর কমিটির অর্থাৎ উপাচার্যদের সভা ছিল। তো সেই সভায় আমরা প্রথম যে সিদ্ধান্তটি নেই সেটা হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা এই পরীক্ষাটা নিব। কারণ পরীক্ষাটি যেহেতু সশরীরে দিতে হবে ছাত্রদের, তো সেখানে যে মুভমেন্ট, লক্ষ লক্ষ আপনার হিসাব থেকে যে বললেন, এই স্টুডেন্ট এবং অভিভাবকদের যে মুভমেন্ট, তো এইটা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই পরীক্ষা নেওয়া যাবে, এক। আর 2 নম্বর যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছিলাম যে কারা কারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। যারা কলায় বা মানবিক বিভাগে যারা 2 পরীক্ষা মিলে 6, বাণিজ্যে 6.5 এবং বিজ্ঞানে যারা 7, এবং কোনো পরীক্ষায় 18 এর কম না, তারা আবেদন করতে পারবে। এটা আমাদের পূর্ববর্তী সবারই সিদ্ধান্ত। তো এটাই এখনো বলবৎ, আবেদন করতে পারবে। এবং প্রাথমিকভাবে যখন আবেদন করবে তখন তাদেরকে কোনো টাকা বা ফি দিতে হবে না। এরপরে আবেদনের করার পরে সেখান থেকে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যারা আমাদের এই গুচ্ছে আছে বা অন্য গুচ্ছে আছে, অর্থাৎ গুচ্ছ ভিত্তিক যে সকল পরীক্ষা যাও, অর্থাৎ আমাদের জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ এবং বিজ্ঞান প্রযুক্তি, যেগুলো ইঞ্জিনিয়ারিং প্রকৌশল গুচ্ছ, এই সবকটা বিশ্ববিদ্যালয়ে একযোগে যতজন ছাত্রকে বসিয়ে পরীক্ষা নেওয়া যাবে এটা একটা হিসাব করে, অথবা নিরাপদে এবং নিশ্চিত ভাবে ভালোভাবে পরীক্ষা নেওয়ার যে পরিমাণ একসাথে ছাত্র পরীক্ষা নেওয়া যাবে এই সবকটা বিশ্ববিদ্যালয়ে, সেই পরিমাণ ছাত্রদেরকে আমরা বলবো যে পরীক্ষার ফি, অর্থাৎ 500 টাকা পরীক্ষার ফি দিতে, শুধু তারাই ফি জমা দেবে এবং তারাই পরীক্ষার জন্য বসবে। তো এটা আমরা নির্ধারণ করব যে সকল বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে পর্যালোচনা করে যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে কত ছাত্র একসাথে বসে পরীক্ষা দিতে পারবে। আমাদের গুচ্ছের এবং অন্য গুচ্ছ সহ মিলে সবকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, যারা গুচ্ছে আসেনি তাদের কথা আলোচনা হয়নি, অর্থাৎ গুচ্ছমুক্ত যেই কোনো গুচ্ছে হোক, সেটা নিয়ে আমাদের আলোচনা। এইটা সেই সমপরিমাণ ছাত্রকে আমরা পরীক্ষা নেওয়ার সুযোগ আমরা দিব। স্যার, আমি একটা প্রাক বাছাইয়ের কথা স্যার পত্রিকাগুলোতে দেখলাম, এবং আপনাদের এই যে কমিটি 20 জন উপাচার্যের যে কমিটি, তাদের অনেকেই আসলে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং একটা প্রাক বাছাইয়ের কথা বলা হচ্ছে। আপনিও বলেছিলেন প্রাথমিকভাবে আসলে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই প্রাক বাছাইটি কি সিজিপি এর উপরে প্রাক বাছাই, নাকি শুধু ভর্তি পরীক্ষাকে আগে দিবে সেটা আপনারা নির্ধারণ করবেন? অবশ্যই এটা রেজাল্টের উপর ভিত্তি করে, অর্থাৎ আগের যে রেজাল্ট তার উপর ভিত্তি করে। মনে করেন আমি একটা আমাদের এক একটা ইউনিট, মোট তো আপনি বলছেন 23,104 জন আমাদের এই ইউনিট থেকে ভর্তি হবে। এর মধ্যে মানবিক বিভাগে ধরে নেওয়া হোক যে 5 লক্ষ পরীক্ষা দিবে, আবেদন করবে, বা বিজ্ঞানে বা হয়তো দেখা গেল 7 লক্ষ আবেদন করবে,
অথবা বাণিজ্যে হয়তো 4 লক্ষ আবেদন করবে। কিন্তু আমাদের এই 4 লক্ষ 5 লক্ষ মধ্যে আমাদের সবকটা বিশ্ববিদ্যালয় মিলিয়ে কতজনকে বসিয়ে পরীক্ষা নিতে পারবো, শুধু ওই কয়জন মেরিট ওয়াইজ উপরের দিক থেকে সিরিয়ালি আসবে, যেটা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় করে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা বিগত বছরগুলোতে এই কাজটাই করি। কারণ আমরা আমাদের 30,000 ছাত্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে 2টা শিফটে, কিন্তু সেখানে যদি 70,000 বা 50,000 ছাত্র আবেদন করে, আমরা কিন্তু 30,000 ছাত্রের পরীক্ষা নেই। আর বাকিদের থেকে কোনো টাকাও নেওয়া হয় না, পরীক্ষাও নেওয়া হয় না। ওদেরকে যারা মেরিটের ভিত্তিতে উপরের দিকে যারা আছে তারাই পরীক্ষা দেয়। স্যার এই পুরো প্রক্রিয়াটি কি সময় সাপেক্ষ হবে স্যার? কোনো সময় সাপেক্ষ হবে না, সবগুলাই তো এখন ডিজিটালি হবে, সময় সাপেক্ষ না। অর্থাৎ প্রথমে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, তারা সবাই আগ্রহ দেখাবে কারা কারা এই গুচ্ছে পরীক্ষা দিতে চায়। তারপরে অটোমেটিকলি আমাদের যতজন ছাত্র বসিয়ে একসাথে একদিনে একযোগে সবকটা বিশ্ববিদ্যালয় বসিয়ে পরীক্ষা নেওয়া যাবে, সেই পরিমাণ ছাত্রকে বলা হবে অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট, উপরের দিকে মার্কস অনুযায়ী তাদেরকে বলা হবে তোমরা 500 টাকা করে পরীক্ষার ফি জমা দাও, এবং তাদেরকে SMS এর মাধ্যমে টাকা যাবে, সেই টাকা জমা দেওয়ার পরে তাদের এডমিট কার্ড তারা পেয়ে যাবে। এবং যেখানে তার জন্য নির্দিষ্ট সেন্টার ঠিক করে দেওয়া হবে, তারও একটা চয়েস থাকবে। কিন্তু অনেক সময় তাদের চয়েস অনুযায়ী হয়তো পরীক্ষা কেন্দ্র পাবে না। দেখা গেলো যেই শহরে সে পরীক্ষা দিতে আগ্রহী, সেই শহরে যে বিশ্ববিদ্যালয়টি আছে সেখানে হয়তো 4,000 ছাত্রের বসার ব্যবস্থা আছে, কিন্তু ওইখানে যদি 7,000 পরীক্ষা দিতে চায়, তখন তাকে পার্শ্ববর্তী শহর বা অন্য শহরে গিয়ে হয়তো পরীক্ষা দিতে হচ্ছে। স্যার স্যার স্বাভাবিকভাবে আপনার পুরো বক্তব্য থেকে স্যার মানে যারা এই মুহূর্তে রয়েছেন টিভিতে দেখছেন সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসছে। আমি শুরুতে বলেছিলাম স্যার 13 লাখের বেশি মানুষ ছাত্রছাত্রী পাশ করেছে স্যার, আপনাদের হাতে 20,000 সিট রয়েছে এবং আপনারা সেটির ব্যবস্থাপনাই করতে পারবেন, কিন্তু সার্বিকভাবে সবাইকে সুযোগ পাবেন? কারণ ইউজিসি আর ন্যাশনাল ইউনিভার্সিটির যে তথ্য তাতে কিন্তু 12 লাখ সিট আছে এই মুহূর্তে। না, এই বছর যারা পাশ করেছে এটা তো আছেই। আপনি গত বছর যারা অনেকে ভর্তি হয়নি, ভালো জায়গায় ভর্তি হয়নি, এরকমও তো আছে। সব মিলিয়ে আমার ধারণা এটা 16-17 লাখও হতে পারে। কিন্তু আমাদের উচ্চশিক্ষায় এই পরিমাণ ছাত্রদেরকে অ্যাকোমোডেট করতে হলে মানে নতুন করে হয়তো একটা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো যেগুলো আছে সেগুলোতে আসন সংখ্যা বাড়ানো যেতে পারে, কিন্তু সেটা তো এই সব ছাত্রের উচ্চশিক্ষার স্থান সংকুলন করা যাবে না। সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে সবার উচ্চশিক্ষার আসলে প্রয়োজন আছে কিনা এটা আগে নির্ধারণ করা। আমরা বলছিলাম কারিগরি শিক্ষায় জোর দেয়া, কারণ কারিগরি শিক্ষা খুবই অবহেলিত ছিল এক সময়, এবং টোটাল এনরোলমেন্টের মাত্র 6-7% কারিগরি শিক্ষা যেত। কিন্তু সরকারের সদিচ্ছার কারণে এখন প্রচুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এবং সেটা এনরোলমেন্টের পরিমাণ এখন অ্যারাউন্ড 20%। তো আমরা সবাইকে অনার্স মাস্টার্স পড়াতে হবে, এবং অনার্স মাস্টার পড়ে যেটাকে বলা হয় অনেকে যে উচ্চ শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না, এই বিড়ম্বনায় ছাত্রদেরকে ফেলাচ্ছে, তাদের জন্য যদি আমরা কারিগরি শিক্ষার প্রশিক্ষণের ব্যবস্থাগুলো করতে পারি সেটাই ভালো। আর একটা কথা মনে রাখতে হবে, এই বছর যে 14 লক্ষের মতো পাশ করে গেল, যদি স্বাভাবিক নিয়মে তাদের পরীক্ষা হতো তাহলে কিন্তু এর থেকে 28-30% ফেল করার সম্ভাবনা ছিল প্রত্যেক বছরই আমাদের এসএসসি পরীক্ষায়। কিন্তু স্যার তারা তো পাস করে গেছে স্যার, আমি আপনার পয়েন্টই ধরতে পেরেছি যে 9 লক্ষ তো প্রতিবার পাস করে, এবারও হয়তো বা 9 লক্ষ বা 10 লক্ষ পাস করতো, 3 লক্ষ হয়তো বা উত্তীর্ণ হতেন না। কিন্তু স্যার যারা উত্তীর্ণ হয়ে গেছেন তারা তো একটা মনের স্বপ্ন দেখছেনই, এবং যেহেতু পরীক্ষায় ওভাবে যাচাই করার সুযোগ হয়নি, অনেকেই ভালো রেজাল্ট করেছেন। হ্যাঁ, তো তাদেরকেও ভর্তি করতে হবে, যারা ভাগ্যক্রমে পাস করেছে তাদেরকেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে নাকি? এটা আপনার প্রশ্ন? না না, আমি প্রশ্ন করছি না, যেহেতু তিনি পাশ করে গেছেন তার মনে তো একটা স্বপ্ন আসতেই পারে। এখন রাষ্ট্রীয় শিক্ষা আমরা সরাসরি বলে দিতে পারি কিনা? যারা পাশ করছে সবাই উচ্চশিক্ষা দরকার নাই, এবং পৃথিবীর কোন দেশে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সবাই উচ্চশিক্ষা নেয় না, পৃথিবীর কোন দেশেই নেয় না। তাদের জন্য কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষায় যেতে হবে। কারণ আপনি যারা ভাগ্যক্রমে পাশ করছে, মানে অ্যারাউন্ড 25-30%, তাদেরকেও উচ্চশিক্ষায় ভর্তি হতে হবে কেন? এটা আমি বলছি। আমরা তারপরেও আমার ধারণা যে অনেক এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রচুর প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে আসন পূরণ হয় না, তারপরে আমাদের কলেজগুলোতে আসন খালি থাকে, এবং ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কলেজগুলোতে, ডিগ্রি কলেজগুলোতে বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষার জন্য আলাদা করে
একটা কারিকুলাম তারা চালু করবে, এটা ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে। স্যার আমি একটা এবং অন্যরকম প্রশ্ন করতে চাই শেষ মুহূর্তে এসে। স্যার এই যে আমাদের সরকারি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আওতায় যে কলেজগুলোতে পড়াশোনা করানো হয় সেগুলোর মান নিয়ে নানান সময় নানা প্রশ্ন আসে, এবং তার একটা বড় কারণ অনেক জায়গায় আসলে আসন শূন্যও থাকে। তো এবার তো আসলে সেইবার মানে অপেক্ষাকৃত ভালো অবস্থায় যাবে, এবং আমি যদি বলি ভালো দিকটা বিবেচনা করি তাহলে অনেক কলেজই আসলে যেসব বিভাগে আসলে ছাত্র পাওয়া যেত না, ভর্তি হতো না, সেখানেও ছাত্রছাত্রীর একটা সম্ভাবনা আসবে। সুতরাং সার্বিকভাবে এই সুযোগে আসলে শিক্ষা ব্যবস্থাকে একটু পুনর্মূল্যায়ন করে মানে আরেকটু ঠিক করার সুযোগ আসলে সরকারের সামনে এলো কিনা? আমাদের আমাদের তো ছাত্রের সংকট কখনোই ছিল না, এবং ভালো ছাত্রের সংকটও নাই। যাদেরকে আমরা এখন অপবাদ দিচ্ছি অটো পাস, আসলে তো ওরা অটো পাস চায়নি, তারা তাদেরকে বাধ্য হয়েছি আমরা, কারণ তারা প্রস্তুত ছিল পরীক্ষার জন্য, ভালো ছাত্র তারা, এবং সব প্রিপারেশন নেওয়ার পরেও আমরা পরীক্ষাটা নিতে পারিনি, সেজন্য তাদেরকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ আগের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা তাদেরকে রেজাল্ট দিয়েছি। এরা কোনোভাবেই অটো পাস বলা যাবে না, তাদের মার্কশিট আছে, নাম্বার আছে, সবই আছে। আমি যেটা বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের তো সংকট নেই, সংকট হচ্ছে ভালো শিক্ষকের সংকট, সেটা আছে সব জায়গায়। আমরা প্রত্যাশা করব গভর্নমেন্ট এই যে নতুন করে এখন শিক্ষা ক্যাডারের জন্য আলাদা করে বিসিএস নিচ্ছে, সেখানে যদি আমাদের শূন্য সব কটা শিক্ষকের পদ পূরণ করে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সামর্থ্যবান যে কলেজগুলো আছে সেগুলোতেও যে অপর্যাপ্ত শিক্ষক দিয়ে চালানো হচ্ছে, শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে, কারণ আমাদের সমস্যাটা ছাত্রের না, শিক্ষকের সংকট। জি স্যার, আপনাকে ছাত্রের কোনো অসংখ্য সংকট ধন্যবাদ নাই, স্যার, মেধার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিশ্চয়ই আরো আপনার কাছ থেকে শুনতে চাই স্যার, কিন্তু আসলে আমাদের সময়ের আসলে যে বাধা ধরার নিয়ম সেটির কারণে আসলে আজকে আলোচনা এখানে শেষ করতে চাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, রাজশাহীর তানোরের মুন্ডুমালার নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে মুন্ডুমালা পৌরসভা থেকে চেয়েছিলেন নৌকার মনোনয়ন। তবে তার দল তাকে সেই সমর্থন দেয়নি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকা সাইদুর পেশায় কলেজের নৈশপ্রহর, কলেজ থেকে নির্বাচন করার জন্য 15 দিনে ছুটি নিয়েছিলেন, তাতেই করেছেন বাজিমাত, নিজ দলের প্রার্থীকে হারিয়েছেন 61 ভোটে। আমাদের নিউজ গ্যালারিতে আজকের অতিথি হিসেবে এই পর্যায়ে রয়েছেন তানোর মুন্ডুমালা নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান। যুক্ত হতে চাই তার সাথে। সাইদুর, আপনি কেমন আছেন? প্রথমে আপনাকে অভিনন্দন জানাই, আপনি আপনার এলাকায় নতুন মেয়র হয়েছেন, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ইনশাল্লাহ ভালো আছি, এবং আমি খুব হ্যাপি এবং খুব ভালো লাগছে। যে মানে আপনি তো দলের পোস্টে ছিলেন আপনার উপজেলায়, কিন্তু আপনাকে দল মনোনয়ন দেয়নি। আপনার কর্মীদেরকে নিয়ে আপনি নিজের নির্বাচনে নিজের মতো করে লড়েছেন, এবং আপনি জিতেও গেছেন। আপনি নিজেও আওয়ামী লীগ করতেন, আপনি হারিয়েছেন আওয়ামী লীগের আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের। আপনার কর্মীরা এবং আপনি ব্যক্তিগতভাবে কতটা উজ্জীবিত? জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সাইদুর ভাই, আপনি যদি একটু প্রশ্নটার যদি উত্তরটা একটু দিয়ে নিতেন, যে আপনার দলের কর্মীরা কতটা উজ্জীবিত, মানে আপনার নিজের কর্মীরা। আমার নিজের কর্মীরা উজ্জীবিত, শতভাগ উজ্জীবিত এবং খুব আনন্দিত, এবং আমি নিজ দলের কর্মী হয়েও বিভিন্ন দলের ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ। কিন্তু এটা মানে এটা স্বাভাবিকভাবেই তো আসলে প্রশ্ন আসে, কারণ বলা হচ্ছে যে ভোট কেন্দ্রে ভোটাররা যেতে চান না, নানান ধরনের কথা আমরা শুনি। কিন্তু আপনি বেশ ভালো ভোট পেয়েছেন, আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে 61 বেশি ভোট পেয়েছেন, আপনি বিএনপির প্রার্থীর কাছ থেকে প্রায় 2500-এর বেশি ভোট পেয়েছেন। আপনাকে সবাই ভোট দিল কি কারণে বলে আপনি মনে করছেন? আমাকে সবাই ভোট দিল কারণ যে আমি অনেক দিন থেকে দল করি, মোটামুটি 30 বছর থেকে দল করি, দলের সাথে যুক্ত আছি। আমি দলের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের পাশে থেকেছি, অনেক দিন থেকে থাকি, বিভিন্ন কাজকর্মে আমি সবারই পাশে থাকি। এবং আমাদের এলাকায় যেহেতু গ্রামীণ এলাকা, আমাদের গ্রামীণ এলাকাতে সালিশ, বিচার সালিশগুলো একটু বেশি হয়। আমি প্রত্যেকটা বিচার সালিশে থাকি, এবং আমার কাছে বড় বড় মানুষেরাও বিচার সালিশ নিয়ে আসে, আমি তাদের সাথে জড়িত রেখে সুষ্ঠু সমাধান করি। থানা কোর্টে না দিয়ে আমি আমার আয়ত্তে নিয়ে, বিচারকদের সাথে নিয়ে আমি থানা কোর্ট এগুলোতে না দিয়ে আমি নিজেই সমাধান করার চেষ্টা করি। এবং প্রত্যেকটা কর্মীর, প্রতিটা নেতার বাড়িতে যে কোনো সময় যে কোনো সমস্যা হলেই আমি ছুটে যাই এবং তাদের সাথে থাকার চেষ্টা করি। এই বিভিন্ন কারণেই সমস্যা হলে বিভিন্ন রকম।
জি, এ কারণে আপনি মনে করছেন বিভিন্ন আপনি সমস্যা হলে নির্বাচনে বিভিন্ন জয় রকম হয়েছেন। আমি ভাবে আপনার কাছে একটু সহযোগিতার হাত। সাইদুর ভাই একটা অন্য প্রশ্ন করতে চাই। দলের পক্ষ থেকে দলের মহাসচিব আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবার উপজেলার বিভিন্ন নির্বাচনে বা হচ্ছেন তাদেরকে আসলে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না। আপনি দলের উপজেলা পর্যায়ে সাংগঠনিক সম্পাদক, আপনারা সবসময় বলেন দলে থাকা অবস্থায় যে দল আপনাদের কাছে সবচেয়ে বড়। সেই অবস্থান থেকে আপনি নিজে নির্বাচন করেছেন। এখন যদি সামনে হাইকমান্ড আপনাকে আওয়ামী লীগের মানে স্থানীয় আওয়ামী লীগের খুব বড় কোনো পদ না দেয়, আপনার পরিকল্পনা কি সেটা একটু জানতে চাই। জি, আমি প্রথমেই বলি, প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই আমি দল করি। আমি আগামী দিনে আমাদের দলের মহাসচিব যে কথা বলেছেন, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কোনো এরকম নিউজ নাই যে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিংবা বাদ দেওয়া হয়েছে। আগামী দিনে যদি আমাকে দল থেকে কোনো পদ নাও দেওয়া হয়, তারপরেও আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি আওয়ামী লীগই করবো। জি, সাইদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন মেয়র হিসেবে আপনি ভালো দায়িত্ব করেন এবং এলাকাবাসী পাশে থাকেন, সেই শুভকামনা এবং সেই বার্তা আপনার জন্য থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাদেরকেও অনেক 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 ধন্যবাদ এবং দর্শক, শুভেচ্ছা। আলোচনা করছিলাম রাজশাহীর তানোরের মুন্ডুমালা নবনির্বাচিত মেয়র সাইদুর রহমানের সাথে। 15 দিনের ছুটি নিয়ে পৌর নির্বাচনে জিতেছেন, নতুন মেয়র হয়েছেন। আরো নিউজ গ্যালারির আরো আয়োজন রয়েছে এবং এই সময়ে নিউজ গ্যালারির শেষ পর্যায়ে মানে শেষ সেগমেন্টে এসে আমরা যেভাবে প্রতিদিনের আয়োজন করি, আজকেও আমাদের সাথে সেরকম আয়োজনই একজন বন্ধু যোগ দিয়েছেন। আমার সাথে আজকে সেটে রয়েছেন হৃদয় সৈকত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সৈকত, আমি আসলে প্রতিদিনই বলি কথাটা, এই কারণেই বলি যে আসলে মানুষ হারমোনিয়াম দেখছে, একজন সুদর্শন যুবক গানের একটা আবহাওয়া নিয়ে বসে রয়েছে, তার সাথে গল্প করার আগে তার গানটা একটু আমরা দর্শকদেরকে শুনাইনি। তারপরে এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে লাইভ চলতেছে, সুতরাং কেউ যদি কোনো রকমের কমেন্টস করে সেটারও আমরা নগদ একদম ফিডব্যাকটা পেয়ে জানাবেন কষ্ট করে। জি, আমি প্রথমেই লাকি আখান স্যারের সুরে একটি দেশের গান দিয়ে শুরু করি। আচ্ছা, গানটি আমার ভীষণ পছন্দের, আশা করছি ভালো লাগবে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মন পেয়েছি তোমার কুলে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার হাসি, তোমার খুশি ধানের বুকে এসে, তোমায় ভালোবেসে। মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। তুমি আমার ধাত্রী,
মাগো তুমি আমার দেশ, ক্ষেত খামারে মাগো তোমার সোনা বরণ বেশ, সোনা তোমার মাটি সে যে সোনার চেয়ে খাঁটি, সোনা তোমার মাটি সে যে সোনার চেয়ে খাঁটি, সকল আধার যায় গো ঘুচে কালো রাতের শেষে, তোমায় ভালোবেসে মাগো ধন্য হলো জীবন আমার, তোমায় ভালোবেসে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার খুব ভালো লাগছিল গান শুনে। সৈকত, কোনটা বলবো, হৃদয় বলবো না সৈকত বলবো? যে কোনো সৈকত বলি তাহলে। সৈকত, গানের সাথে আপনার গল্পটা যদি একটু শেয়ার করতেন, কতদিন আছেন, কেন আছেন? অবশ্যই ভালোবাসেন সেজন্যই আছেন নিশ্চয়ই। তারপরেও স্ট্রাগল না, জার্নিটা কেমন ছিল সেটা একটু বলুন। জার্নিটা আসলে পারিবারিকভাবেই সঙ্গীত পরিবার আমার, এটা বলতে দ্বিধা নেই। মা গান করেন, মামার বাড়িতে সবাই গান করতেন, তারপরে দাদার কাছেই আমার সঙ্গীতের হাতেখড়ি, আমার বড় ভাই অসীম রায়, ওনার কাছেই সঙ্গীত শিখা, সঙ্গীতের প্রতি ভালোবাসা, টান, সেই জায়গা থেকে ছোটবেলা থেকে গানের সাথে বেড়ে উঠতে উঠতে এই পর্যন্ত, এখন পর্যন্ত আসে আর কি। এখনো গান নিয়েই আছি। এখন আমি গান কবি ব্যান্ডের সাথে যুক্ত আছি, গান নিয়ে পথ চলা তাদের সাথে 1 বছর হয়। আর গান শিখছি ছায়ানোটে, আমার গুরুজি অসিত দে, ওনার কাছে আমি প্রায় 1 বছর ধরে গান শিখছি, উচ্চাঙ্গ সঙ্গীত লেগে আছি। ব্যান্ডে আছেন কিন্তু শিখছেন উচ্চারণ? হ্যাঁ, ব্যান্ডে আছে, হচ্ছে ফোক ব্যান্ড। এটা একদম মাটির গান, যেহেতু আমার বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়, সেই জায়গা থেকে ফোকের প্রতি মায়াটা আমি আসলে ছাড়তে পারিনি কখনো, যার কারণে তা গান কবির সাথে আমার এখন পথ চলা শুরু হয়েছে। তবে উচ্চাঙ্গ সঙ্গীত শিখছি। উচ্চাঙ্গ সঙ্গীত মানে ফোকের সাথে থেকে উচ্চাঙ্গ, মানে আপনি স্বীকার করছেন যে আপনার ফোক আসলে আপনি ছাড়তে পারবেন না, মানে ছাড়তে পারবো না, রুটের সাথে আছে। একদমই না। উচ্চাঙ্গতে যাওয়ার তাহলে মানে এটা একটা কথা কি, আমি বিশ্বাস করি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বা উচ্চাঙ্গের সাথে ফোকের একটা বেশ কানেকশন আছে। যেখানেই যান, লালন সাইজি থেকে শুরু করে শাহ আব্দুল করিম, রাধারমন, কোথাও না কোথাও একটা মিশ্রণ ঠিকই আছে, কোনো না কোনো রাগের আশ্রয়ে কিন্তু প্রত্যেকটা গান আছে, হয়তো আমরা জানি, হয়তো জানি না। সেই জায়গা থেকে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমার, যেটা শিখতে চাচ্ছি, শিখে যেন ভালোভাবে গানটা গাইতে পারি, মানুষকে শোনাতে পারি। আর ফোকটা যেহেতু একদম ছোটবেলা থেকে, মাও আমি দেখতাম ছোটবেলায় যখন কীর্তন এখনো হয় আমাদের বাড়িগুলোতে, কীর্তন হয় হবিগঞ্জে, মা ফোকের সাথে বেড়ে ওঠা, ফোক থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে ফোক গাওয়া, তো এটা তো আসলে ছাড়া সম্ভব না। সিলেটে ফোক গাওয়া মানে ফোক গান গাওয়া, ঢাকায় একটা পরিবেশে ফোক গান গাওয়া, দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য খুব বেশি নাই। আচ্ছা, একটা কথা কি দেখেন, এখন যে সমস্ত ফোক গানগুলো ফিউশন হিসেবে আমরা পাই, দেখা যায় সবগুলোই কিন্তু উচ্চমার্গীয় সাধকদের লেখা কোনো গান এখন ফিউশন হিসেবে এই জেনারেশনটা গ্রো আপ করছে, এই জেনারেশনটা ফোক গানগুলোকে নিয়ে আসছে, কিন্তু আলটিমেটলি আমরা ওই ফোকটাই নিয়ে আসছি, লিরিক্স সেম, সুরও সেম, হয়তো আমরা জাস্ট ভেরিয়েশনটা আসছে কে কিভাবে গাইছে, কোন ইনস্ট্রুমেন্টে বাজাচ্ছে সেটাও একটা এক্স্যাক্টলি। এখন কেউ যদি কি বলে গিটার দিয়ে যদি একটা ফোক এক্সাক্ট সুরে গায়, আলাদা হবে, এক্সাক্ট সুরে যদি গায়, সমস্যা তো নাই, সমস্যা তো কিছু নাই, এক্সাক্ট সুরটাকে আমি নিচ্ছি, কথাটাকে ঠিকঠাক ভাবে রাখছি, অসুবিধা নেই। আবার একজন একতারা নিয়ে গাচ্ছে, এটা টিউনটা সম্পূর্ণ আলাদা, তো কানে আমি কিভাবে গ্রহণ করছি, আমি কিভাবে ফোকটাকে আমার সাথে মিলাচ্ছি, এটা হচ্ছে মূল বিষয় আমার কাছে মনে হয়। বাহ, একটা গান শুনি আর একটা। আচ্ছা, নিশ্চয়ই। ফোকের কথা যেহেতু আসছে, আচ্ছা, আমি রাধারমন দত্তের একটি আমার ভীষণ প্রিয় একটি গান শুনি, শ্যামকালিয়া সোনা বন্ধুরে নিয়ে হলে তোমার। ওরে আমার মনে যত কথা
আমি খুলিয়া কইলাম না বন্ধুরে, আমি নিরলে তোমারে পাইলাম না। আহা, শ্যামকালিয়া সোনা বন্ধুরে, আমি নিরলে তোমারে পাইলাম না। ফুলের আসর ফুলের বসন রে বন্ধু, ফুলেরই বিছানা, ফুলের আসর ফুলের বসন রে বন্ধু, ফুলেরই বিছানা। ওরে হৃদ কোমলে ছোঁয়া চন্দন, আমি ছিটাইয়া দিলাম না বন্ধুরে, আমি নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, আমি নিরলে তোমারে পাইলাম না। ভাইবে রাধা রমন বলে রে বন্ধু, মনেতে ভাবিয়া, ভাইবে রাধা রমন বলে রে বন্ধু, মনেতে ভাবিয়া, আমার নিভা ছিল মনের আগুনকে দিল জ্বালাইয়া বন্ধুরে, আমি নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, আমি নিরলে তোমারে পাইলাম না। বাহ, ধন্যবাদ। আরে আপনি কি ধন্যবাদ দিচ্ছেন, আমরা আপনাকে ধন্যবাদ দিব। আমার তো খুব ভালো লাগছে। এবং হৃদয়, একটু অন্য প্রসঙ্গে যাই। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। শিল্পী হিসেবে কার কাজ খুব নতুন সময় যারা, মানে এই সময় যারা কাজ করছেন, নতুন সময় না, এই সময় যারা কাজ করছেন, কাদের কাজ ভাল লাগছে, কাদের সাথে কাজ করতে চান, কাদের কাজ ইন্সপায়ার করে? নতুন বলতে আমি নতুন বলতে এই সময়টাকে আচ্ছা বলছি। আচ্ছা, এই সময় আমরা বাংলাদেশে দাঁড়িয়ে যেভাবে দেখছি সবার গান, যতটুকু শুনতে পাচ্ছি, আপনি যতটুকু শুনতে পারেন, আমার কাছে মনে হয় মানে প্রত্যেকটা আর্টিস্ট বা প্রত্যেকজন শিল্পী যারা আমরা শিল্পটাকে লালন করতে চাই, সবার কাছে একজন আইডল থাকে, কিংবা কিছু কিছু মানুষদের কাছাকাছি থাকতে আমরা ভীষণভাবে চাই, যাদের সান্নিধ্য পেতে চাই। এরকম মানুষ পছন্দের শীর্ষে যদি বলি, আমাদের দেশের ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী স্যার, সুবিন নন্দী স্যার যিনি প্রয়াত, ওনার গান হৃদয়ে ধারণ করে আছে এতটুকু। আর এখন নতুনদের মধ্যে বা এই জেনারেশন বা এখন যারা গান করছে, আলাদাভাবে আসলে কিছু বলার নেই। প্রত্যেকের কাছ থেকে আমি প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি। সবার জোনটা আলাদা, সবাই নতুনভাবে নতুন কিছু আবিষ্কার করছে, নতুন শিল্প আমাদেরকে দিচ্ছে, আমরা তাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে আমরা সেটা নিচ্ছি, গ্রহণ করছি। এটা তো একদম ডিপ্লোম্যাটিক উত্তর হইলো, যে মানে কাউকে অখুশি করা হইলো না। স্পেসিফিক আসলে কাকে বলবো, সবাই আমাদের এত বিজ্ঞজন, আমি তো নিজেই নতুন। তারপর থাকে না একটা ভালো লাগার, যে অমুকের সাথে কাজ করতে পারলে ভাই মনে হতো যে উনি কাজগুলো করতেছেন খুব ভালো লাগতেছে, এই কাজটার সাথে আমি থাকতে বর্তমান পারলে সময়ে আমাদের ইমন চৌধুরী, ওনার কাজ দেখে ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি। আমাদের চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ দাদা আগে যিনি ছিলেন,
পিন্টুদার কাজ দেখেও আমার ভীষণ ভালো লাগে। 7 জায়গায় দাদার সাথে একসাথে যবে আমি কবে কাজ করতে পারবো, এই স্বাদটুকু তো থাকেই। ঠিক আছে, তাহলে আমি পিন্টুদাকে তাহলে মেসেজ দিয়ে দিই আমরা। পিন্টুদার সাথে বসতে চাই আম, একসাথে। কিভাবে ভিশন দেখেন? আমি আমি জানি কথাটা অনেক বেশি কর্পোরেট হয়ে গেল, কিন্তু তারপরে তো মানুষের একটা লক্ষ্য থাকে, মানে শিল্প তো একটা শিল্পের জায়গা, অন্তরের জায়গা। তারপরে তো বেঁচে থাকার জন্য, সামনে যাওয়ার জন্য মানুষ একটা লক্ষ্য ঠিক করে। কিভাবে ঠিক করেন, কি ঠিক করেন? আহ, যখন একটা সময় অবধি আমি আসলে কনফিউজড বা নিজেও নিজের স্বপ্নটা তখনও আমি জানতাম না কি আসলে হতে চাই, সব মিলিয়ে ঝিলিয়ে। কিন্তু একটা সময় শেষে আসলে বুঝতে পারলাম যে আমার জন্মটাই হয়তো সঙ্গীত বা মিউজিক করার জন্যে। আমার এটা ধারণা। আমার পরিবার থেকেও আমাকে সেই সাপোর্ট সব সময় দিয়ে এসছে। সব সময় তারা এইভাবে বলে যে আমি তোমাকে সঙ্গীতের জন্য আমার পরিবার থেকে উৎসর্গ করলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেডিকেশন এবং আমার পরিবারের ডেডিকেশন। সৌভাগ্যের সব ব্যাপার মিলে কিন্তু হ্যাঁ, এরকম পরিবার নিশ্চয়ই পাওয়া। সৌভাগ্যের ব্যাপার। তো সেই জায়গা থেকে আসলে আমি সঙ্গীত নিয়ে আমৃত্যু কাজ করতে চাই এবং মৃত্যুর পর যেন আমায় মানুষ মনে রাখে, সেই পর্যন্ত যা করা দরকার সঙ্গীতের সবটুকু নিয়ে এগিয়ে চলতে চাই। সঙ্গীতে আমার সবকিছু, এটা সত্যি অনেকক্ষণ কথা। আলাপ শুনলাম। যারা টিভিতে দেখছেন বসে বসে এই মধ্যরাতে, তারা হয়তো চিন্তা করছেন এরা কেন কথা বলতেছে, গান গাই, গান শুনি, তাই না? গান একটা শোনা শোনা যায়। যাক। এখন আমার আরেকটা ভীষণ প্রিয় একটা গান আমি গাই। এটা আবার সেমি ক্লাসিক চলে যায়। আচ্ছা 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 শ্রদ্ধেয় মান্না দের একটি আচ্ছা, গান আচ্ছা, আচ্ছা। যদি শোনাই, এটা আমার ভীষণ প্রিয়। নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আমি যে হায় গো
হৃদয়, আমার কাছে মনে হচ্ছে যে আমি তো প্রায় আমাদের অনুষ্ঠানগুলো করা হচ্ছে, এই যে নিউজ সারাদিন খবরের চ্যানেল, আপনি মনে হয় যদি এই গানের পরিচয়টা বাদ দিই তাহলে আমরা তো একদম 24 ঘন্টা নিউজ চ্যানেল, এবং আপনি নিজেও সেটে বসেছিলেন, আমরা একদম আমি নিজে সাক্ষাৎ দেখেছি। তো কেমন লাগছে মানে এই যে নিউজের মধ্যে হঠাৎ করে গান বেখাপ্পা লাগছে নাকি মনে হলো বেখাপ্পা লাগছে না, এটা হয়তো আপনার কৃতিত্ব। না না, আপনি সেটা তো আপনাকে অনুষ্ঠানে সবাই মিলেই আসলে যে আমি আপনাকে প্রথমে এসে যেভাবে দর্শন করলাম, মানে মনে হচ্ছিল একজন কর্পোরেট মানুষ বসে আছে আমার সামনে, কি জানি কি হয়, কিন্তু এখন মনে হচ্ছে যে আপনি সঙ্গীতের মানুষ, মিউজিকের মানুষ, আপনারও কোথাও না কোথাও একটা কানেকশন আছে। আরে অনুষ্ঠান শেষ হলে তো চা তো আপনাকে খাওয়াইতেই হবে, এত কমপ্লিমেন্ট পাওয়া গেলে ফ্রিতে। সত্য কথা, আমার জন্য এটা বিশাল প্রাপ্তি। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছেন, মানে কাজের যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন, সেই অবস্থানে দাঁড়িয়ে 1 বছর 2 বছর 5 বছর কি ভিশনে যেতে চান? অডিয়েন্সের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা আঁকেন কিনা, নাকি শিখছেন এভাবেই থাকতে চাচ্ছেন আরো কিছু? শিখছি, সঙ্গীতে শেখার তো কোনো বয়স বা লিমিটেশন নেই, এটা সত্য কথা। আমি তো শিখতে চাই যতদিন বেঁচে আছি। আর বর্তমানে কিছু মৌলিক কাজ নিয়ে আগাচ্ছি। আমি আমার একটা সংগঠন উর্বশী ফোরাম, ওইটা থেকে কিছু কাজ, সুন্দর কিছু কাজ, কি আমাদের সম্পূর্ণ মৌলিক, আমাদের সংগঠনের সম্পূর্ণ মৌলিক কিছু কাজ নিয়ে আমরা আগাচ্ছি। আজকে রেকর্ডিং ছিল স্টুডিওতে, ওইটা রেকর্ডিং কমপ্লিট করে আপনাদের এখানে ফোক সেগুলো। এটা হচ্ছে আধুনিক ফোক রিলেটেড কিছু ফিউশন করার ট্রাই করছি। কিছু গুণী শিল্পীদেরকে আমরা আমাদের মাধ্যমে বা আমাদের এখানে কিছু কাজ করেছি। আমি নিজেও কিছু গানে সুর করেছি, নিজেও কিছু গান গেয়েছি, কাজ চলছে ওগুলোর। হৃদয় কি কম্পোজার হিসেবে নিজেকে সামনে চিন্তা করেন, নাকি মিউজিশিয়ান হিসেবে, ভোকালিস্ট হিসেবে নিজেকে চিন্তা করেন? শিল্পী হিসেবে দেখতে চাই ওভারঅল। আচ্ছা, শিল্পের ওভারঅল দিকগুলো নিয়ে আমি কাজ করতে চাই। কম্পোজার হিসেবে এখনো ভাবছি না কিছু, এই যোগ্যতা আমার এখনো হয়নি। তবে যতটুকু জানি এখন পর্যন্ত গান নিয়ে থাকতে চাই, গানটাই ক্যারি করতে চাই। আর কম্পোজার এটা একটা ভীষণ মানে প্রধান জায়গা। একটা গানকে যিনি পূর্ণতা দান করেন, সেই জায়গায় আমি জানি না কখনো পৌঁছতে পারবো কিনা। এত তাড়াতাড়ি আমার এত স্বাদ আহ্লাদও নেই, শিখতে চাই, দেখা যাক কি হয়। আচ্ছা, আরেকটা গান শুনি। আচ্ছা, আরেকটা গান আমি একটু পৃষ্ঠা উল্টাই, কি আছে কি শোনানো যায়। তো ফাঁস করা প্রশ্ন, নিজের বানানো প্রশ্ন, নিজেই উত্তর দিতে করতে হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে আমার সম্পূর্ণ মৌলিক গানের 4টা লাইন গেয়ে দেন আরেকটা গান সুইচ করি। এই গানটির কথা আমাদের মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল স্যারের, উনি পটুয়াখালীতে থাকেন, ভীষণ প্রিয় একজন মানুষ আমার, শ্রদ্ধার, এবং এটা উর্বশী ফোরাম থেকে রিলিজড হওয়া একটা গান, একটা নাটক। এটা আমার সুর করা একটা গান, ওনার কথা। আধার ভুবন আলো পেল যখন তুমি এলে, দোসর জনম দিলে আমায় জ্ঞানের মশাল জেলে। ও গুরু আমার তোমায় জানাই প্রণাম, ও শিক্ষাদাতা তোমায় জানাই সালাম। এটা ভীষণ আবেগ নিয়ে একটা সুর করে আমার একটা গান। এটা পাবলিশড হচ্ছে গুরু ছায়া নাটকে, যেটা আমার আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, ওনার সঞ্চালনায়, ওনার পরিচালনায় একটা নাটক। আমি এই পর্যায়ে আমার এখানে আছে, আমরা কি আর খুব বেশি গান গাইতে পারবো? না, গান গাইতে পারবো, সময় আছে। তাহলে আমি আরেকটা সিলেকশন, আরো একটা গান আমরা পুরো শুনতে পারবো, তারপরেও আমরা গানে এখান থেকে আমরা অনুষ্ঠানটা যাওয়ার সিস্টেম হচ্ছে গান থেকে যাওয়া। আচ্ছা, সুতরাং তাহলে সেক্ষেত্রে আপনাদের বা আমাদের এটি নিউজের একজন বড় ভাই ভীষণ একটা বিশেষ অনুরোধ আমাকে একটু আগে রেখেছেন। আচ্ছা, সেই গানটা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, কিন্তু এর আগে আমি আরেকটা গান শোনাচ্ছি, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি আমরা লাইভে রয়েছি। নিশ্চয়ই। এটা একটা ফোক গান, আব্দুল করিমের একটি গান। কথা রাখো কাছে থাকো, যাইও না গো দূরে, বন্ধুরে যাইও না গো দূরে, দূরে গেলে পরাণ আমার
ছটফট ছটফট করে রে প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী বন্ধুরে মিছা দোষের ভাগী তোমার প্রেমে হইলাম আমি মিছা দোষের ভাগী তোমার না পাইলে আমি বিনা রোগের রোগী রে প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা বন্ধুরে এই আমার বাসনা তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা মন যারে চাই তারে ছাড়া মনে তো বুঝে না রে প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে বাউল আব্দুল করিম বলে কি বলিব বেশি বন্ধুরে কি বলিব বেশি মনে চাই দেখিতে তোমার চাঁদে মুখের হাসি রে প্রাণনা ছাড়িয়া যাইও না বন্ধু রে কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে বাহ, অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন তা জানেন যে আমরা একেবারেই সময়ের শেষ পর্যায়ে। আমরা হৃদয়ের সাথে আরো বেশি গান করতে পারলে হয়তো আমাদের দুজনেরই ভালো লাগতো, কিন্তু সময়ের যে একটা বাধা ধরার নিয়ম থাকে সেটাতে আজকের আয়োজন এখানে শেষ করতে হচ্ছে। কাল আবারও হাজির হবো নতুন কোনো ইস্যুতে। বিশ্লেষণ তো থাকবেই, সেই সাথে এরকম কোন একজন বন্ধু থাকবেন যার কাছ থেকে আমরা গানটা শুনে নিব। কালকে শুক্রবার ছুটির দিন, আজকে অলরেডি শুরু হয়ে গেছে, উইকেন্ড শুরু হয়ে গেছে। আমি সাদাত হাবিব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু আমি বিদায় এভাবে নিব না। আমাদের বন্ধু হৃদয় সৈকতের গান শুনতে শুনতে আমরা নিউজ গ্যালারিতে। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। অনুরোধের গান নাকি? অনুরোধের গান। এটা মানে সর্বজন প্রসিদ্ধ একটি গান, শাহ আব্দুল করিমের একটি গান। জি। কেমনে রাখিব তোর আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি। আপনি কণ্ঠ মিলাতে পারেন। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। পাড়া পড়শি বাদি কালনা নদী। পাড়া পড়শি বাদি বাদি কালনা নদী। মরম জালা সহিতে নারী
আমি দিবানিশি কাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা